বাইডেনের জয়ে এখনও মুখ খোলেননি পুতিন। জম্মু কাশ্মীরের যুবকদের কর্মসংস্থান না থাকায় অস্ত্র তুলে নিচ্ছে দাবি মেহবুবা মুফতির। ফিলিস্তিনে ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম চালুর আশ্বাস দিলেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এরদোগানের জামাতা। ট্রাম্প জঘন্যতম, তবে বাইডেনের প্রতিও আস্থা রাখা যায় না, দাবি হামাস নেতার। নওয়াজকে শিয়াল বলে আখ্যা দিলেন ইমরান খান। নির্বাচনে ভূমিধস বিজয় দাবি অং সাং সুচির দলের। স্ত্রী সন্তানের কবরের পাশে মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন শাইখুল আজহার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে এখনও অভিনন্দন জানাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন বিজয়ী হওয়ার পর প্রায় 2 দিন পেরিয়ে গেলেও মার্কিন নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি তিনি। অথচ 4 বছর আগের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক তাকে স্বাগত জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারে মার্কিন নির্বাচনে সারা বিশ্বে তুমুল আগ্রহ ছিল। ডোনাল্ড ট্রাম্প এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নথিভুক্ত হতে যাচ্ছেন কিনা সেটি নিয়ে বিপুল আগ্রহ ছিল পৃথিবীর নানা দেশের মানুষের। ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেওয়ার জন্য অপেক্ষা না করেই বিশ্বনেতারা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সামনের সারির প্রায় সব দেশের নেতারা তাকে অভিনন্দন জানালো রাশিয়ার প্রেসিডেন্ট নিশ্চুপ। বিবিসি বলছে, সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবারের ফলাফলে মস্কো আগের মতো আর উৎসাহিত বোধ করছে না। সোমবার রাশিয়ার সংবাদপত্রগুলোতেও প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। মস্কোর সোচ্চার সমালোচক বাইডেন সম্প্রতি রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনো কর্মসংস্থান পাননি, সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সন্ত্রাসী ক্যাম্পে এ জাতীয় লোকেদের নিয়োগ বাড়াতে শুরু করেছে। তিনি সোমবার এ ধরনের মন্তব্য করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি রক্ষায় এ জাতীয় বক্তব্য দিচ্ছেন। যুব সমাজকে উস্কে দেওয়ার জন্য তিনি এ জাতীয় মন্তব্য করছেন। মেহবুবা বলেন, জম্মু কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের পরে বিজেপি সরকারের কাশ্মীরের চেয়েও জম্মু পরিস্থিতি আরও বেশি খারাপ করে দিয়েছে। জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের কর্মসংস্থান ও জমির অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এখানকার সম্পদ লুটের পাশাপাশি বিজেপি সরকার এখানকার মানুষের ভূমি, কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে। তিনি বলেন, কাশ্মীরের যুবকদের হয় কারাগারে বন্দী করা হচ্ছে অথবা বন্দুক তুলতে বাধ্য করা হচ্ছে। সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে যুবকদের কাছে কেবল বন্দুক তুলে নেওয়া বা কারাগারে যাওয়ার বিকল্প অবশিষ্ট আছে। বিজেপি জম্মু কাশ্মীরে জমি বিক্রি করতে চায়। বাইরে থেকে লোকেরা এখানে এসে চাকরি করছে, তারা কাশ্মীরে চাকরি পাচ্ছে, কিন্তু আমাদের সন্ত্রাসীরা চাকরি পাচ্ছে না। মেহবুবা মুফতি বিহারের রাজনীতিতে উঠে আসা আরজেডি নেতা তেজস্বী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের দল বিজেপি জেডিইউ সমন্বিত এনডিএ জোটকে পরাজিত করতে সমর্থ হবে বলে নির্বাচনী জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। মেহবুবা মুফতি এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং মোদী সরকারকে টার্গেট করেন। মেহবুবা বলেন, আমি তেজস্বীকে অভিনন্দন জানাতে চাই যে এত কম বয়সী হওয়া সত্ত্বেও বিরোধী হয়ে তিনি রুটি, কাপড়, জীবিকা, গৃহ সমস্যা ইত্যাদির কথা বলেছিলেন এবং ওদের 370-35 এ ধারা জমি ক্রয় ইত্যাদি ইস্যুতে কাজ করেনি। আমি মনে করি জুলুম যখন বেড়ে যায় অবশ্যই তা শেষ হয়ে যায়। আজ ওদের সময়, আগামীকাল আমাদের সকলের সুযোগ আসবে, ওদের সেটাই হবে যা ট্রাম্পের সাথে হয়েছে। মেহবুবা বলেন, 370 ধারার মধ্য দিয়ে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সরকার প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বি.আর. আম্বেদকর এটিকে সংবিধানে স্থান দিয়েছিলেন। আমরা সুদসহ 370 ধারা ফিরিয়ে এনেই ছাড়ব। জম্মু কাশ্মীরের পতাকা দেশের পতাকার মতোই তার কাছে প্রিয় বলেও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি মন্তব্য করেন। জামাতা জ্যারড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পের বন্ধ করা ওইসব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দলের এই নেত্রী রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি আরও বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না। ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার। একই সঙ্গে ইসরায়েলের দখলদারিত্বকেও সমর্থন করবে না ডেমোক্রেট সরকার। তুরস্কের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জামাতা বেরাট আলবেরাক।
পদত্যাগের কারণ সম্পর্কে আলবেরাক জানিয়েছেন স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, প্রায় 5 বছর ধরে আমি একাধিক মন্ত্রণালয় সামলেছি। স্বাস্থ্যের কারণে আমি আর মন্ত্রী থাকতে চাই না। আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই। এতদিন কাজের জন্য পরিবারকে অবহেলা করেছি। আলবেরাক এরদোগানের বড় মেয়ে এরসাকে বিয়ে করেছেন এবং তাদের সংসারে 4 সন্তান রয়েছে। আলবেরাক স্বাস্থ্যগত বিষয়টিকে পদত্যাগের কারণ বললেও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। আলবেরাকের একদিন আগেই তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে বরখাস্ত করেছেন এরদোগান। তার স্থলে সাবেক অর্থমন্ত্রী আকবালকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তুরস্কের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয়। ডলারের তুলনায় দেশের মুদ্রা লিরার দাম কমে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, জিনিসের দামও তাই বেড়েছে। আলবেরাক অতীতে একাধিকবার বলেছেন বিদেশি শক্তির জন্যই তুরস্কের অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে। সব মিলিয়ে চাপে ছিলেন আলবেরাক। অর্থনীতির টালমাটাল অবস্থার জন্য আলবেরাককে দায়ী করেছেন কেউ কেউ। করোনা ভাইরাসের বড় ধাক্কা লেগেছে তুরস্কের অর্থনীতিতে, মুদ্রার মান কমে গেছে, নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এমত অবস্থায় অর্থমন্ত্রী পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশটির পরিবহন উপমন্ত্রী ওমর ফাতি সায়ান টুইটার বলেন, আমি আশা করব আলবেরাকের পদত্যাগ গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশ, অর্থনীতি ও জনগণের কল্যাণের জন্য তার দরকার আছে। এরদোগানের দল একিপির নেতা মেহমুদ মুসা বলেন, দেশের অর্থনীতির জন্য আলবেরাকের সিদ্ধান্তগুলো খুবই ফলপ্রসূ। আমি আশা করব এরদোগান তার পদত্যাগ গ্রহণ করবেন না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা ইসমাইল বিদওয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী ট্রাম্প সরকার ফিলিস্তিনি ইস্যুতে জঘন্যতম আচরণ করেছেন। তবে ফিলিস্তিনিরা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিষয়েও খুব একটা আশাবাদী নন। এর কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সব সরকারের পররাষ্ট্র নীতি হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদেরকে নিজেদের শক্তি সামর্থ্য বাড়াতে হবে এবং জাতীয় ঐক্য জোরদার করতে হবে যাতে তারা সব ধরনের হুমকি ও সংকট মোকাবেলা করতে সক্ষম হয়। ফিলিস্তিনিদেরকে ট্রাম্প সরকারের আমলে ষড়যন্ত্র, ডিল অব দ্য সেঞ্চুরি, ভূমি দখল এবং দখলদার ইসরায়েলের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক স্বাভাবিককরণের প্রক্রিয়া ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি জানান। ইসমাইল রিদওয়ান আরও বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা শেষ হতে চলেছে। তিনি ফিলিস্তিনি ইস্যুতে সবচেয়ে খারাপ আচরণের রেকর্ড সৃষ্টি করে গেছেন। ফিলিস্তিনি এই নেতা ইহুদিবাদী ইসরায়েলের দখলদারি ও আগ্রাসী নীতির প্রতি সমর্থন বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ধুয়ে দিয়েছেন। তীব্র ভৎসনা করে তাকে শিয়াল বলে অভিহিত করেছেন। ইমরান খান অভিযোগ করে বলেন, নওয়াজ শরীফ পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির অপচেষ্টা করছেন। দেশের রাজনীতিতে তাদের যুক্ত থাকার বিষয়টি টেনে এনে সেনাবাহিনী ও আইএসআইএ অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পরিবর্তনের কথা বলছেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর নেতা নওয়াজ শরীফ 2017 সালে ঘুষ কেলেঙ্কারিতে আদালতের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। গত মাসে তিনি সরাসরি দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়া ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইয়াজ হামিদের বিরুদ্ধে সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেন। ওই নির্বাচনে ইমরান খান জয়ী হন। গত 16 অক্টোবর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের ব্যানারে পাকিস্তানের বিরোধী দলগুলো যৌথ শোভাযাত্রার আয়োজন করে। ওই শোভাযাত্রায় ভার্চুয়াল বক্তৃতায় নওয়াজ এসব অভিযোগ করেন। এই অভিযোগের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, শরীফ লন্ডনে বসে শিয়ালের মতো সেনাবাহিনীকে লক্ষ্য করে কথা বলছেন। শনিবার খাইবার পাখতুনখাওয়ার মিনগুরাতে জনগণের সামনে দেওয়া এক ভাষণে ইমরান আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী এখন দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ইমরানের আরও অভিযোগ, শরীফ অসুস্থতার বাহানায় দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি দেশের সম্পদ লুট করে ধনী হয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি। ইমরান খান নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজেরও সমালোচনা করেন। তিনি বলেন, মরিয়ম রাজনীতিতে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকার জন্য সরাসরি অভিযুক্ত করছেন। তিনি নারী হিসাবে সুবিধা নিতে যাচ্ছেন। পাকিস্তান নারীদের সম্মান করে, কিন্তু নওয়াজ ও তার সন্তানেরা পাকিস্তানের মাটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারেননি, তারা পালিয়ে গেছেন। মিয়ানমার সাধারণ নির্বাচনে জয়ের পথে রয়েছে অং সান সুচি। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় সেখানে ভোট গণনা চলছিল। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেটিক দাবি করে তারা ভূমিধস বিজয় অর্জন করেছে। নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাপ্রধান। 2011 সালে মিয়ানমার সামরিক যন্ত্র শাসন শেষ হওয়ার পর রোববার সেখানে দ্বিতীয় জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লাখ লাখ মানুষ ভোট দেয়। গত নির্বাচনে ভূমিধস বিজয় পান অং সান সুচি। এরপরই তিনি সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে ক্ষমতার অংশীদার হন। মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল এনএলডি জানায়, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশিরভাগ আসনে জয় পেয়েছে তারা। এনএলডির মুখপাত্র মিউ নিন্তো রয়টার্সকে জানান, দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা না করলেও অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে সুচির দল 322 আসনে জয় পেয়েছে। সুচির দল এনএলডি এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। তিনি জনগণকে করোনার ভয় না করে ব্যাপকভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশটিতে রোববার সূর্য ওঠার আগেই অনেকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে ভোট দিয়েছেন। মিয়ানমারে 3,70,00,000-এর বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। দেশটির করোনা ভাইরাস সংক্রমণ বাড়লেও মানুষ ভোট দিতে বের হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ক্ষমতা গ্রহণ করেননি তিনি। শপথ গ্রহণের সময় দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। এখন তার বয়স 77 বছর। রাজনীতিতে দীর্ঘ ক্যারিয়ারে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা তিনি কম করেননি। প্রকাশ্যে অন্তত 3বার তেমন ইচ্ছা প্রকাশ করেছেন, আর তৃতীয়বার চেষ্টায় তিনি সফল হয়েছেন। রোববার ডেলোয়ার রাজ্যের উইলমিংটনে নিজের বাড়িতে কাটিয়েছেন বাইডেন। বাড়ির পাশের গির্জায় তিনি প্রার্থনা করেছেন। এরপর তার জীবনে বয়ে যাওয়া ক্ষত স্মরণ করতে বাড়ির পাশের কবরস্থানে যান তিনি। সেখানে সমাহিত প্রথম স্ত্রীকে তিনি স্মরণ করেন। একই কবরস্থানে সমাহিত বাইডেনের এক ছেলে ও এক মেয়ে। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন। নির্বাচনে ঘিরে বিভক্ত যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনাভাইরাস মহামারী সহ যেসব সমস্যার মধ্যে দিয়ে দেশকে যেতে হচ্ছে সেসব মোকাবেলার জন্য তিনি পরিকল্পনা নিতে যাচ্ছেন। এতে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে করোনাভাইরাস মহামারী মোকাবেলা। 2021 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। তার শিবির থেকে জানানো হয় করোনাভাইরাসের পরীক্ষা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে এবং মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বলা হবে। সে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো যত দ্রুত সম্ভব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু নীতিও বদলে দেওয়ার পরিকল্পনা করছেন বাইডেন। উত্তেজনা কমাতে মিশর সফরে গিয়ে ঐতিহাসিক আল আজহারে বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভস লে ড্রিয়ান। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানের বিষয়টি মানা যেতে পারে না বলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন মিশর গ্রান্ড মুফতি শাইখ আহমদ আত তাইয়েব। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানের বিষয়টিকেও যদি আপনারা বাক স্বাধীনতা বলে বিবেচনা করেন তাহলে আমরা এটিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করা মানা যেতে পারে না। যে ব্যক্তি তাকে অপমান করবে আমরা তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। আমরা আমাদের বাকি জীবন সেই কাজে ব্যয় করব। আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে প্রকাশিত বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে বিশ্বজুড়ে সুন্নি মুসলিমদের মধ্যে শাইখুল আজহারের ভিন্ন একটি প্রভাব রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ধর্মের নামে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন শাইখ আহমদ আত তাইয়েব। তিনি বলেন, ইসলামের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আল আজহার 200 কোটি মুসলিমদের প্রতিনিধিত্ব করে। আমি বলছি, সন্ত্রাসীরা আমাদের প্রতিনিধি নয়, তাদের কাজের জন্য আমরা দায়ী নই। বৈঠক শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইমামের সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে। ইমাম বলেছেন, যেখানে মতের মিল আছে সেখানে আমরা একসঙ্গে কাজ করব।